আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা ক্যান ভার্বের ব্যবহার শিখব। ক্যান একটি মডেল অক্সিলারি ভার্ব। পৃথিবীতে যত জিনিস পারা অর্থে বোঝায় তার ইংরেজি আমরা একটু শিখে ফেলতে হবে। আমরা দেরি না করে আমরা মূল ক্লাসে ফিরে আসি। আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি যে পর্ব 1 আমরা ধারাবাহিকভাবে মডেল অক্সিলারির সবগুলো ব্যবহার আমরা শিখব। যারা আমাকে ফেসবুকে দেখছো তারা ফলো করে রাখবে, পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা পেতে পারো সেজন্য। তো লেট আস শুরু করি। এখানে ক্যানের ব্যবহার, ক্যানের বাংলা অর্থ হলো পারি, পারো, পারে, পারেন। ক্যান মানে পারি, পারো, পারে, পারেন, এই অর্থে আমরা ব্যবহার করি। তো প্রথম যে স্ট্রাকচারটা আমরা এখানে দিয়ে রাখছি, সাবজেক্ট ক্যান, V1 কেবল ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা কোন ধরনের বাক্যগুলো বলতে পারি? আমি আগে বলছি পৃথিবীতে যত জিনিস পারা অর্থে বোঝায় তার ইংরেজি আমরা ক্যান দিয়ে করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে রাখছি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ। আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি এখানে সাবজেক্ট রাখছি আই, এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি। আমি যদি বলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। হি ক্যান স্পিক ইন ইংলিশ। দে ক্যান স্পিক ইন ইংলিশ। মাই ব্রাদার ক্যান স্পিক ইন ইংলিশ। আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে কিন্তু আমরা অসংখ্য বাক্য এখানে আমরা বলতে পারি। আমি এখানে যদি ভার্বটা চেঞ্জ করে দিই, যেমন আমি যদি বলি যে আমি ইংরেজিতে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারবো আই ক্যান রাইট ইন ইংলিশ। ইউ ক্যান রাইট ইন ইংলিশ। দে ক্যান রাইট ইন ইংলিশ। আই ক্যান প্লে ফুটবল। ইউ ক্যান প্লে ফুটবল। দে ক্যান প্লে ফুটবল। তাহলে আমরা 1 নম্বর স্ট্রাকচার দিয়ে এই জাতীয় যত কথা পারি, পারো, পারেন দিয়ে বলতে পারি তার ইংরেজি আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু সহজেই করতে পারি। নেক্সট স্ট্রাকচার, সাবজেক্ট উইল বি এবল টু বি অ্যান অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো এখানে কিন্তু ক্যানের কোনো অংশ নাই, এখানে ক্যান শব্দটা নাই। কেন নাই? কারণ এইটা হলো ফিউচারের কথা। যখন আমরা বাংলায় বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো, তুমি কাজটি করতে পারবে, তারা অঙ্কটি করতে পারবে, এই জাতীয় কথাগুলো পারবে বাংলা ক্রিয়ার শেষে যখন ব থাকবে তখন আমরা সেটা ধরি নেই ফিউচার। কিন্তু তোমরা কি জানো ক্যান ভার্বের সুগঠিত কোনো ফিউচার ফর্ম নাই। আমরা কখনো উইল ক্যানকে ব্যবহার করি, আমরা কখনো উইল ক্যান ব্যবহার করি না। তাহলে আমরা এই জাতীয় কথাগুলো আমরা উইল বি এবল টু দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারবো, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, সে ইংরেজিতে কথা বলতে পারবে, হি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এমনি করে আমরা পৃথিবীতে যত জিনিস পারবো, পারবে, পারবেন বোঝাতে আমরা উইল বি ইউজ করব। ঠিক আছে? নেক্সট স্ট্রাকচার অর্থাৎ নাম্বার 3, এখানে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার এবল টু বি অ্যান অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারের বাংলা কথাগুলো কি হবে? এই স্ট্রাকচারের বাংলা কথাগুলো এরকম হবে, পেরেছিলাম, পেরেছিল, পেরেছিলে, পেরেছিলে। আমরা একটু আগে দেখলাম যে বাংলা ক্রিয়ার শেষে ব থাকলে সেটা হয় ফিউচার হয়। কিন্তু এখানে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন, পেরেছিলাম, পেরেছিল, পেরেছিলে, পেরেছিলেন। বাংলা ক্রিয়ার শেষে যদি এই শব্দগুলো থাকে তাহলে অবভিয়াসলি সেটা এই স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারবো। যেমন দেখো আমি ইংরেজিতে কথা বলতে পেরেছিলাম, আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ। আই ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ। ওয়ার এটা কখন হবে? যখন সাবজেক্ট এখানে প্লুরাল হবে তখন আমরা ওয়ার ব্যবহার করব। যেমন ইউ ওয়ার এবল টু স্পিক ইন ইংলিশ, দে ওয়ার এবল টু স্পিক ইন ইংলিশ, হি ওয়াজ এবল টু স্পিক ইন ইংলিশ। সাবজেক্ট যখন
থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ওয়াজ হবে, এবং যখন প্লুরাল হবে তখন ওয়ার হবে। তাহলে আমরা অতীতের যে কথাগুলা পেরেছিলাম, পেরেছিল, পেরেছিলেন বুঝাতে গেলে আমরা অবশ্যই এই স্ট্রাকচারটা ব্যবহার করব। নেক্সট যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট প্লাস am is are being able to be on object plus extension। এই কথাগুলো হচ্ছে বর্তমানে কোনো কাজ পারিতেছো, পারিতেছে, পারিতেছেন, যদি বাংলা ক্রিয়ার শেষে এরকম যুক্ত থাকে বাংলায় পারিতেছো, পারিতেছে, পারিতেছো, পারিতেছেন, তাহলে আমরা সেখানে এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারিতেছি, তুমি ইংরেজিতে কথা বলতে পারিতেছো, সে ইংরেজিতে কথা বলতে পারিতেছেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারিতেছেন। তাহলে দেখো ইংলিশটা কি হচ্ছে, আমি ইংরেজিতে কথা বলতে পারিতেছি, আই অ্যাম বিং এবল টু স্পিক ইন ইংলিশ, আই এম বিং এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ আর বিং এবল টু স্পিক ইন ইংলিশ, হি ইজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ। এখানে অ্যাম ইজ আর, আই থাকলে শুধুমাত্র অ্যাম ব্যবহার করব, হি সি থাকলে আমরা ইজ ব্যবহার করব। যদি নাম থাকে রহিম ইজ স্পিকিং, রহিম ইজ বিং এবল টু স্পিক ইন ইংলিশ, ঠিক আছে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আর ব্যবহার করব, যেমন ইউ আর বিং এবল টু স্পিক ইন ইংলিশ, দে আর বিং এবল টু স্পিক ইন ইংলিশ। তাহলে বাংলা ক্রিয়া শেষে যদি পারিতেছো, পারিতেছি, পারিতেছেন থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা সেটা ইংলিশ করে ফেলতে পারবো। লাস্ট ওয়ান, রুল 5। এখানে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন এবল টু বি অ্যান অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে বাংলা ক্রিয়ার শেষে দেখো আমি ইংরেজিতে কথা বলতে পেরেছি, এখানে হলো বর্তমানে পারিতেছি মানে কাজটা চলমান ছিল, আর এখানে কিন্তু পেরেছি মানে সে সাকসেস, সে ইংরেজিতে কথা বলতে পেরেছে, সে সাকসেস হয়ে গেছে। তাহলে তখন আমরা কিভাবে ইংলিশটা করব, আই হ্যাভ বিন এবল টু স্পিক ইন ইংলিশ। এখানে গঠন দেওয়া আছে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন হবে, যেমন হি হ্যাজ বিন এবল টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ, ইউ হ্যাভ বিন এবল টু স্পিক ইন ইংলিশ, রহিম হ্যাজ বিন এবল টু স্পিক ইন ইংলিশ। তাহলে দেখো এই যে কথাগুলো আমরা বলছি, এখানে একটা কথা আমি 5 রকম ভাবে লিখছি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারবো, আমি ইংরেজিতে কথা বলতে পেরেছিলাম, আমি ইংরেজিতে কথা বলতে পারিতেছি, এবং আমি ইংরেজিতে কথা বলতে পেরেছি। তাহলে একটা কথা আমি কয়ভাবে বললাম, 5 ভাবে বললাম। তাহলে এমনি করে পৃথিবীতে যত জিনিস পারার্থে বোঝাই, পৃথিবীতে যত কাজ পারার্থে বোঝাই, তার ইংরেজি কিন্তু আমরা একদম সহজে এভাবে বলতে পারবো। আশা করি আমার এই ক্লাসটা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।